আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টরের ক্রস গুণন, ভেক্টর রাশির ক্রস গুণন বা ভেক্টর গুণন এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো, গত ক্লাসে আমরা ডট গুণন পড়ছিলাম। ডট গুণন কি ছিল? দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তখন তাকে বলে ডট গুণন। আর ক্রস গুণন কাকে বলে? যদি দুইটা ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি হয় তখন তাকে ক্রস গুণন বলে। তাহলে সংজ্ঞা লিখো যে দুটি ভেক্টর রাশির গুণফল, ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হলে ওই গুণনকে আমরা ক্রস গুণন বলবো। ওই গুণনকে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলে। আচ্ছা, স্কেলার গুণন বা ডট গুণনের গুণফল কিন্তু স্কেলার রাশি ছিল, তাই এইটার দিক কোন দিকে ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু ভেক্টর রাশির যে গুণফল, এটা হচ্ছে ভেক্টর রাশি, এইটার দিক আছে। যেহেতু এটার দিক আছে, এইটার দিক কোন দিকে এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা আছে। আর এই ভেক্টর রাশির যে ক্রস গুণন বা ভেক্টর গুণন, এই গুণফলের দিক এটা নির্ণয় করা হয় ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্রের সাহায্যে। তাহলে এখানে স্টার দিয়ে লিখো যে ভেক্টর গুণন বা ক্রস গুণন ভেক্টর গুণন বা ক্রস গুণন এর ফলাফল একটি ভেক্টর রাশি। এটা ভেক্টর রাশি এবং এই ভেক্টর রাশির দিক নির্ণয় করা হয়, এর দিক নির্ণয় করা হয় ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্রের সাহায্যে। ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্রের সাহায্যে। তাহলে আমরা ক্রস গুণন বা ভেক্টর গুণনের দিক নির্ণয় করব ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্রের সাহায্যে। এটাকে ডান হাতি স্ক্রু সূত্র বলা হয়, ঠিক আছে? স্ক্রু সূত্র বা এটাকে ডান হাতি সূত্র বলা হয়। আচ্ছা, পরের টপিক লিখো ডান হাতি স্ক্রু সূত্র। ডান হাতি স্ক্রু সূত্র। খেয়াল করো, ডান হাতি স্ক্রু সূত্র, এটার সাহায্যে আমরা বেসিক্যালি কি করব? ভেক্টরের যে ক্রস গুণন বা ভেক্টর গুণন, এটার দিক বের করব। এখন মনে করো একই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল, এ ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এর ডান হাতি স্ক্রু সূত্রের মধ্যে বলা হয় যে একটা স্ক্রু আছে না, স্ক্রু একটা নাট মানে পেঁচ কাটা থাকে, এরকম একটা স্ক্রু। একটা স্ক্রুকে যদি আমরা একটা সমতলে রেখে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে একটা স্ক্রুকে ঘুরাই, এ থেকে বি এর দিকে একটা নাট বা একটা স্ক্রুকে যদি আমরা ঘুরাই, তাহলে স্ক্রুটা যেদিকে গতিশীল হবে এটা হচ্ছে ক্রস গুণফলের দিক। অর্থাৎ এ এবং বি দুইটা ভেক্টর যে তলে আছে, এইখানে একটা স্ক্রুকে রেখে আমরা স্ক্রুকে এ থেকে বি এর দিকে ঘোরাবো। এ থেকে বি এর দিকে ঘোরানোর সময় এটা উপরে উঠবে, তার মানে ক্রস গুণফলের দিক হচ্ছে উপরে, অর্থাৎ এ ক্রস বি এর দিক হচ্ছে উপরে। আর যদি অন্য একটা কাজ করি, যে যদি বি থেকে এর দিকে ঘুরাই, মনে করো এখানে বি ভেক্টর আছে, এখানে এ ভেক্টর আছে, এই যে এটা হচ্ছে বি ভেক্টর, এটা এ ভেক্টর। এইবার বি থেকে এর দিকে ঘোরাবো, বি থেকে যদি এর দিকে ঘোরাই, এবার স্ক্রু কিন্তু ভিতরে প্রবেশ করবে, মানে এই বোর্ডটা ছিদ্র করে ভিতরের দিকে যাবে। তখন ক্রস গুণফলের দিক কোন দিকে হবে? নিচের দিকে, তাই না? অর্থাৎ এ ক্রস বি এর দিক হচ্ছে তল বরাবর উপরে, আর বি ক্রস এ হচ্ছে তল বরাবর ভিতরে। এখন তল বরাবর উপরে তো আসলে ড্র করা যায় না, এই বোর্ডের সাথে লম্বভাবে এরকম কোনো কিছু কি ড্র করা পসিবল না, কারণ আমাদের এই বোর্ডটা হচ্ছে 2 ডাইমেনশনাল, আর বাইরের দিকে বেরোয় আসলে ওটা হবে 3 ডাইমেনশনাল। এই জন্য আমরা এখানে একটা কাজ করব,
এটাকে এইভাবে এঁকে রাখবো যে এটা আসলে তল বরাবর উপরের দিক বোঝাচ্ছে। এটা আসলে কার দিক? এ ক্রস বি এর দিক। এটা হচ্ছে তল বরাবর উপরের দিকে, তল এর সাথে লম্ব বরাবর উপরের দিকে। এই এ ক্রস বিটা আসলে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে, আর এই বি ক্রসে এটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে। এই ভিতরের দিক বোঝানোর জন্য এইরকম আঁকায় রাখলাম, মানে এটা আসলে ভিতরের দিক বোঝাচ্ছে। এটা আসলে বি ক্রসে, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, তল এর সাথে লম্ব বরাবর ভিতরের দিকে, তলের সাথে লম্ব বরাবর ভিতরে, আর এটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর উপরে। ওকে, তাহলে এই ক্রস গুণন, এই ক্রস গুণনের যেটা আমরা যদি সংজ্ঞা আকারে লিখি আর কি, এটা যদি সংজ্ঞা আকারে লিখি তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে দুইটা ভেক্টর যে তলে থাকে ওই তলে যদি আমরা একটা স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাই, তাহলে এই স্ক্রু যেদিকে গতিশীল হবে ওইটা হচ্ছে ক্রস গুণফলের দিক। এটাকে স্ক্রু সূত্র বা কর্ক সূত্র বলে। একটা বোতলের কর্ক, বোতলের কর্কের মধ্যে দেখবা যে এরকম পেঁচ কাটানো থাকে, তাই না? তাহলে সংজ্ঞাটা লিখো, দুটি ভেক্টর যে তলে থাকে, যে তলে থাকে ওই তলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে দ্বিতীয় ভেক্টরের দিকে একটি স্ক্রুকে ঘোরালে, একটি স্ক্রু ঘোরালে ইহা যেদিকে গতিশীল হয়, এই স্ক্রুটা যেদিকে গতিশীল হয় তা হলো ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের দিক। তা হলো ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের দিক। ওকে, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে ম্যাক্সওয়েল স্ক্রু সূত্র বলে বা কর্ক সূত্র বলে, অথবা এটাকে ডান হস্ত নিয়মও বলে, ডান হস্ত নিয়ম। বোঝা গেছে? তাহলে আমরা এই ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্র বা ডান হাতি সূত্র এটা আমরা অ্যাপ্লাই করবো কোথায়? ক্রস গুণনের দিক বের করার ক্ষেত্রে। আর ডট গুণনে কিন্তু দিক নাই, তাই ওটা বের করার কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে ক্রস গুণনের ধর্ম দেখো, এটা কি কি ধর্ম আছে। ক্রস গুণনের ধর্ম দেখি আমরা। মনে করো এইখানে ত্রিমাত্রিক ভেক্টর আছে, এরকম ত্রিমাত্রিক ভেক্টর আকারে সাজানো আছে তিনটা ভেক্টর। এই যেরকম এদিকে এক্স, উপরের দিকে ওয়াই, আর এইদিকে হচ্ছে জেড। এটা হচ্ছে জেড, ঠিক আছে? তিনটা ভেক্টর আছে। এখন এই যে এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে এবং জেড অক্ষের দিকে একক ভেক্টর আছে, আই ক্যাপ, জে ক্যাপ আর হচ্ছে কে ক্যাপ। আচ্ছা, ক্রস গুণনের ধর্ম এইটা বের করার আগে আমরা একটু ক্রস গুণনের সূত্র দেখে নেই। দেখো, ধর্ম দেখার আগে একটু ফর্মুলা দেখে নিই। ক্রস গুণনের ফর্মুলা হচ্ছে দুইটা। ডট গুণনের ফর্মুলা আমরা যেরকম দুইটা দেখছি, ক্রস গুণনের ফর্মুলা হচ্ছে দুই রকমভাবে করা যায়। আচ্ছা, তো এই ধর্ম লেখার আগে তোমরা এই যেরকম লিখবা যে ক্রস গুণনের সূত্র, ক্রস গুণনের সূত্র। ক্রস গুণনের সূত্র দুই রকমভাবে লেখা যায়। ক্রস গুণনের সূত্র দুইভাবে লেখা যায়।
ক্রস গুণনের সূত্র দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে যদি আমরা ডট গুণনের বেলায় দেখছিলাম যদি দুইটার মধ্যবর্তী কোণ থাকে তখন একরকম, আর যদি ত্রিমাত্রিক ভেক্টর আকারে দেওয়া থাকে তখন আরেক রকম। মনে রাখবা ক্রস গুণনের সূত্র হচ্ছে দুই রকম, ডট গুণনের সূত্র ছিল দুই রকম, যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ থাকে তাহলে একরকম, আর যদি কোণ না থাকে তাহলে একরকম। তাহলে দেখো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে খেয়াল করো, ভেক্টরদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ক্রস গুণের সূত্র কীরকম এটা আমরা দেখি। এখন মনে করো এখানে একটা ভেক্টর আছে, এটা এ ভেক্টর, আর এই দিকে আরেকটা ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর, এই দিকে একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কি থিটা, তাই না? তাহলে এইটার বেলায় ফর্মুলা হচ্ছে এ ক্রস বি। ডট গুণের বেলায় কি ছিল? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা ছিল, আর এটার বেলায় হবে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, এ মডুলাস বি মডুলাস সাইন থিটা। ওকে, এখানে এ মডুলাস এটা কিন্তু একটা মান, বি মডুলাস এটাও একটা মান, সাইন থিটা এটাও কি একটা মান, কিন্তু সবগুলা মান মিলে তো মান হয়, এটার দিক বের করতে হবে। ডট গুণনের বেলায় দিক নিয়ে ঝামেলা ছিল না, কিন্তু ক্রস গুণনের কিন্তু দিক আছে। এটার বেলায় যেহেতু দিক আছে তাহলে এই সবগুলা দিয়ে কিন্তু আসলে মান বোঝায়, দিক বোঝায় না। এটার দিক বোঝানোর জন্য এখানে আমরা একটা একক ভেক্টর ইউজ করব, ইটা ক্যাপ। এই ইটা ক্যাপ একক ভেক্টর দ্বারা আসলে এদের দিক বোঝায়। এখানে ইটা ক্যাপ দ্বারা ক্রস গুণফলের দিক বোঝায়, ক্রস গুণফলের দিক বোঝায়। মানে এই এ ক্রস বি এটা আসলে এটার দিক কোন দিকে? এটার দিক হচ্ছে উপরের দিকে, এটা আমরা ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্রের সাহায্যে জানি। এখন এটার দিকটা কোন দিকে এটা বোঝানোর জন্য আমরা ইটা ক্যাপ ইউজ করব, বোঝা গেছে? এটা আসলে এ ক্রস বি এবং এটার গুণফলের বেলা এটার দিক বোঝানোর জন্য আসলে আমরা ইটা ক্যাপ ইউজ করব। ক্লিয়ার? ওকে, এবার দেখো যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ না থেকে ত্রিমাত্রিক ভেক্টর থাকে, ত্রিমাত্রিক উপাংশ ভেক্টর দেয়া থাকলে, উপাংশ ভেক্টর দেওয়া থাকলে, যদি একটা ভেক্টর ত্রিমাত্রিক উপাংশ ভেক্টর আকারে দেওয়া থাকে, এই যে এরকম এ ভেক্টর মনে করো আছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, এরকমভাবে আছে। বি ভেক্টর আছে মনে করো বি ভেক্টর আছে এরকম বি এক্স আই ক্যাপ, বিওয়াই জে ক্যাপ, বিজেড কে ক্যাপ। তখন এ ক্রস বি করার সময় তোমরা নির্ণায়কের কথা, মানে নির্ণায়ক পড়ছো নিশ্চয়ই, ম্যাথমেটিক্সে নির্ণায়ক পড়ছো, কিংবা না পড়লে সমস্যা নাই, এখানে একটু দেখলে বুঝবো। প্রথমে হচ্ছে আমরা এরকম নির্ণায়কের মতো সাজাবো, দুইটা দাগ দিব, তখন আই জে কে কে এরকম উপরে লিখবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম উপরে লিখলাম। লিখার পরে আমরা এ ক্রস বি করতেছি, যেহেতু এ শুরুতে আছে বি পরে আছে, তো প্রথমে আমরা এ এর সহগগুলো লিখবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের এ ভেক্টরের সহগ লিখবো, অর্থাৎ এ এক্স এ ওয়াই এ জেড। তারপর বি ভেক্টর আছে তাই এখানে লিখবো বি এক্স বি ওয়াই বি জেড। আর যদি আমরা বি ক্রস এ করতাম তখন বি এর সহগগুলো উপরে থাকতো আর এ এর গুলা নিচে থাকতো, বুঝা গেছে? ওকে, তারপর দেখো এইখানে কি করতে হবে, এখানে প্রথমে আমরা আই ক্যাপ কমন নিব। এখানে আই ক্যাপ যখন কমন নিব তখন আয়ের সারি এবং কলাম এই দুইটা বাদ যাবে, আয়ের সারি কলাম বাদ, তখন এই দুইটা গুণ হবে মাইনাস এই দুইটা। যখন আমরা একটা ভেক্টর নিব তখন এটা সারি কলাম বাদ যাবে, তখন এই দুইটা গুণ মাইনাস এই দুইটা, অর্থাৎ এ ওয়াই বিজেড মাইনাস বি ওয়াই এজেড। বোঝা গেছে? আর পরের বার নিশ্চয়ই যে এরকম হবে। এবার ওয়াই যে কমন নিলে যে এর সারি আর কলাম বাদ যাবে, তাহলে যে এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এইটা, তাই না? এই দুটো গুণাকারে থাকবে। তাহলে দেখো এবার মাইনাস জে ক্যাপ কমন নিব, এই দুইটা গুণ মাইনাস এই দুইটা, তার মানে এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড থাকবে।
প্লাস এবার নিব কে। এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কে এর বেলায় কী হবে, কে এর বেলায় কী হবে নিশ্চয়ই সবাই বুঝে গেছো। কে এর বেলায় আবার কে এর সারি কলাম বাদ যাবে। এবার আবার কে এর সারি কলাম বাদ দিব আমরা, এবার কে এর সারি কলাম বাদ যাবে। তাহলে এই দুইটা গুণ মাইনাস এই দুইটা, অর্থাৎ এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিজেড, এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিজেড। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবা, আমরা আই এর সামনে প্লাস, জে এর সামনে মাইনাস, কে এর সামনে প্লাস, প্লাস তারপর মাইনাস তারপর প্লাস এরকম হবে। তাহলে এইটা আসলে এ ক্রস বি এর সূত্র। তুমি ইচ্ছা করলে ডিরেক্ট এই লাইনটা ম্যাথমেটিক্সে ইউজ করতে পারো, কিন্তু এইটা আসলে মনে থাকে না, মনে রাখা কঠিন, এই জন্য আমরা এরকম সাজায় তারপর লিখব। তার মানে আমরা ক্রস গুণনের সূত্র পাচ্ছি দুইটা, একটা হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা, এটা কখন ইউজ করব যখন দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। আর আরেকটা হচ্ছে এই যে এটা নির্ণায়কের মতো, এটা কখন ইউজ করব যখন দুইটা ভেক্টর ত্রিমাত্রিক ফর্মেটে থাকবে। বোঝা গেছে এটুকু? ওকে, এবার আমরা ভেক্টরের ক্রস গুণনের বা ভেক্টর গুণনের ধর্ম দেখি আমরা। তাহলে দেখো ধর্ম, এখানে আই ক্রস আই, আমরা এই যে আই যে কে একক ভেক্টর সাজাইছি এক্স ওয়াই জেডের দিকে, আমরা আই ক্রস আই করতেছি। তাহলে অলরেডি কিন্তু আমরা বুঝে গেছি যে এ ক্রস বি এর সূত্র কি, এ বি সাইন থিটা, ইটা এ বি সাইন থিটা। তাহলে দেখো আই ক্রস আই, এখানে একটা ইটা হবে, এ বি সাইন থিটা, এ মডুলাস বি মডুলাস সাইন থিটা, তাই না? এ ক্রস বি এর সূত্র হচ্ছে ইটা এ মডুলাস বি মডুলাস সাইন থিটা। এই যে ইটা দিলাম, এ মডুলাস বলতে কি আই এর মান, আই এর মান কত হয় 1, বি মডুলাস কি আই, আবার আই এর মান কত 1, সাইন কত ডিগ্রি বলো তো 0 ডিগ্রি, তাই না? সাইন 0 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর একই দিকে থাকলে, মানে আই ক্যাপ কোন দিকে আছে এই দিকে, আরেকটা আই ক্যাপ নিব এটাও কি একই দিকে, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে এখানে কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 মান হচ্ছে 0, তাহলে আই ক্রস আই এর ফর্মুলা হচ্ছে 0 হয়ে যায়, তাই না? তো একইভাবে যদি জে ক্রস জে করতে বলি তোমাকে, তাহলে জে ক্রস জে কত হবে 0, কে ক্রস কে হবে কত, এইটাও 0। তার মানে ডট গুণনের বেলায় কিন্তু আই ক্রস আই ডট আই ছিল 1, জে ডট জে ছিল 1, কে ডট কে ছিল 1, কিন্তু ক্রস গুণনের বেলায় কিন্তু 0 হয়ে যায়, এটা খেয়াল রাখবা। আচ্ছা আবার দেখি আমরা, আবার একটু দেখি আই ক্রস জে, আই ক্রস জে এখানে কি হবে ইটা হবে, তাই না? এ ক্রস বি এর সূত্র হচ্ছে ইটা এ বি সাইন থিটা, আই ক্রস জে কি ইটা এ বি, এ মডুলাসের মান কত 1, বি মডুলাসের মান কত 1, সাইন থিটা, দেখো তো আই আর জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাই না? তাহলে এখানে হবে সাইন 90 ডিগ্রি। তাহলে বলো আই ক্রস জে, এই যে সাইন 90 মান কিন্তু 1, তাই না? এখানে 1 ইন্টু 1 ইন্টু 1, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই ইটা দ্বারা কিন্তু আসলে দিক বোঝায়, ইটা দ্বারা কি বোঝায় দিক, এই দিকটা হিসাব করা হয় ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্রের সাহায্যে। এখন ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্র অনুযায়ী আমরা শিখছি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে একটা স্ক্রু ঘুরাইলে এটা কাজ করবে কোন দিকে, উপরের দিকে। একটা স্ক্রুকে যদি ঘুরাই এটা ঘুরে ঘুরে উপরে উঠবে, উপরের দিকে যে ভেক্টরটা এটা তো আসলে জেড ভেক্টর, তাই না? উপরের দিকে জেড ভেক্টর এক্স ওয়াই জেড, এরা তিনজন কি লম্বালম্বিভাবে আছে, এক্স আর ওয়াইয়ের সাথে জেড লম্বভাবে আছে, তার মানে এটার দিক আসলে উপরের দিকে, এবং উপরের দিকে যে ভেক্টর এটা হচ্ছে আসলে কে ভেক্টর, তাই না? মানে কে ক্যাপ একক ভেক্টর, তাহলে ইটা ক্যাপ দ্বারা আসলে কে ক্যাপ বোঝায়। তার মানে ফাইনালি আমরা আই ক্রস জে ইকুয়াল কি পাচ্ছি, কে পাচ্ছি, আই ক্রস জে ইকুয়াল আমরা পাচ্ছি কে ক্যাপ। তার মানে আই ক্যাপ এবং জে ক্যাপ যে দিকে ক্রিয়াশীল, কে ক্যাপ তার সাথে লম্বভাবে ক্রিয়াশীল। একইভাবে তোমাকে যদি বলি তাহলে জে ক্রস কে ইকুয়াল কী হবে, তাহলে জে এবং কে এর সাথে লম্বভাবে কি আছে আই আছে, কারণ এরা তিনজনই কি পরস্পর লম্ব না, সবার সাথে সবাই লম্ব। একইভাবে কে ক্রস আই ইকুয়াল আমরা বলবো জে ক্যাপ। তাহলে এটা মনে রাখতে হবে, একটু কষ্ট করে মনে রাখবা। ওকে, তাহলে আমরা ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণনের আমরা ধর্ম দেখলাম একটা। এরপরে দেখো আরও কিছু ধর্ম আছে, যেমন এখানে যদি তোমাকে বলি যে এ ক্রস এ, যে কোনো একটা ভেক্টর এ ক্রস এ, তাহলে তুমি কি বলবা যে ইটা এ মডুলাস
সাইন থিটা, দুইটা ভেক্টর একই দিকে থাকলে, দুইটা সেম ভেক্টর যেহেতু, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে কত হবে, সাইন 0 ডিগ্রি। সাইন 0 মান হচ্ছে 0, অর্থাৎ এ ক্রস এ ইকুয়াল 0 ছিল। আর ভেক্টরের মানে ডট গুণনের বেলায় কিন্তু এ ক্রস এ ছিল এ স্কোয়ার, আর এটার বেলায় কি আসলো, 0। তারপর দেখো এ ডট বি ইকুয়াল ছিল বি ডট এ, এটার নাম ছিল বিনিময় সূত্র, এটা ছিল বিনিময় সূত্র। কিন্তু এ ক্রস বি নট ইকুয়াল বি ক্রস এ হবে, এ ক্রস বি নট ইকুয়াল বি ক্রস এ, মানে এটা বিনিময় সূত্র মানে না, এ ক্রস বি আর বি ক্রস এ ইকুয়াল না। কেন না দেখাচ্ছি তোমাদের। মনে করো এইদিকে এ ভেক্টর, এইদিকে বি ভেক্টর, তাই না? তাই এ ক্রস বি কোন দিকে কাজ করে, এ থেকে বি এর দিকে স্ক্রু ঘুরাইলে এটা উপরের দিকে, কিন্তু যদি বি ক্রস এ করি তাহলে বি থেকে এর দিকে স্ক্রু ঘুরাইলে কোন দিকে হবে, এটা ভিতরের দিকে, স্ক্রুটা ভিতরে যাবে। তার মানে দুইটা একই দিকে না, দুই দিকে অপোজিট ডিরেকশনে। তার মানে এরা বিনিময় সূত্র মানে না, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে না। মেনে চলে না। তবে আরেকটা ব্যাপার আছে, তবে এই যে এ ক্রস বি, এ ক্রস বি একটু আগে আমরা দেখলাম উপরের দিকে, আর বি ক্রস এ কোন দিকে থাকে, নিচের দিকে। তো যদি আমরা সামনে একটা মাইনাস গুণ করে দিই, তার মানে এ ক্রস বি হচ্ছে বি ক্রস এ এর অপোজিট দিকে, মাইনাস দিয়ে এটা আমরা ইউজ করতে পারবো। ওকে, তারপর দেখো বন্টন সূত্র ছিল আমরা, যে এখানে যদি এরকম থাকে এ ক্রস বি প্লাস সি, যদি এরকম থাকে তাহলে কিন্তু বন্টন সূত্র মানবে, অর্থাৎ এ ক্রস বি ডট গুণের বেলাও কিন্তু বন্টন সূত্র মেনে চলে, প্লাস এ ক্রস সি, অর্থাৎ ক্রস গুণন এটা কি বন্টন সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। দেখো এইটা একটু খেয়াল করো তো, এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ, তাহলে এই যে এইখানে আই ক্রস জে পাচ্ছি আমরা, আই ক্রস জে যদি কে হয় তাহলে জে ক্রস আই কী হবে, মাইনাস কে। আই ক্রস জে যদি কে হয় তাহলে জে ক্রস আই কী হবে, মাইনাস কে। এই যে এখানে দেখো এটার সাথে মিলাও, এ ক্রস বি ইকুয়াল টু যদি মাইনাস বি ক্রস এ হয় তাহলে আই ক্রস জে ইকুয়াল কি, মাইনাস জে ক্রস আই, অর্থাৎ মাইনাস কে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে জে ক্রস আই ইকুয়াল হচ্ছে মাইনাস কে, কে ক্রস জে ইকুয়াল মাইনাস আই, আই ক্রস কে ইকুয়াল মাইনাস জে ক্যাপ। আচ্ছা দেখো, তাহলে আমরা ক্রস গুণনের কিছু ধর্ম দেখলাম, ক্রস গুণনের কিছু আমরা ধর্ম দেখলাম। এবার আসো ক্রস গুণনের ভৌত বৈশিষ্ট্য দেখি আমরা, ভৌত তাৎপর্য। ক্রস গুণনের কিছু ভৌত তাৎপর্য দেখি। ক্রস গুণনের ভৌত তাৎপর্য, আমরা ডট গুণনের বেশ কিছু তাৎপর্য দেখছিলাম, ডট গুণন থেকে অনেক কিছু বের করা যায়। এবার ক্রস গুণনের তাৎপর্য দেখব। তো ফার্স্ট অন লিখক লম্ব একক ভেক্টর নির্ণয়, লম্ব একক ভেক্টর নির্ণয়। দেখো লম্ব একক ভেক্টর নির্ণয়, মনে করো দুইটা ভেক্টর দেয়া আছে, এই দুইটা ভেক্টর মনে করো এই দিকে একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, এই দিকে একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর, দুইটা লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু দুইটা শব্দ, লম্ব আর হচ্ছে একক ভেক্টর। তাহলে আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে পড়ছিলাম একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে, যে সকল ভেক্টর রাশির মান এক একক তাদেরকে একক ভেক্টর বলে। এবং কোনো একটা ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। তাহলে যদি আমরা শুধু একক ভেক্টর নিয়ে কথা বলি, যে কোনো ভেক্টরকে ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়।
কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, এবার দেখো, এবার যদি তোমাকে বলি যে লম্ব ভেক্টর কাকে বলে? দুইটা ভেক্টর মনে করে এই তলে আছে, পি ভেক্টর কিউ ভেক্টর, এই দুইজনই এই বোর্ডের উপরে আছে। এখন এই দুইজনের সাথে লম্ব বরাবর যদি একটা ভেক্টর বের করতে বলি, তাহলে তুমি ম্যাক্সওয়েলের স্ক্রুসূত্র থেকে জানো যে দুইটা ভেক্টর ক্রস গুণন করলে এদের যে গুণফল এটা লম্ব বরাবর উপরের দিকে কাজ করে, এ থেকে বি এর দিকে ঘোরাইলে, অথবা লম্ব বরাবর ভিতরের দিকে, দুইটাই লম্ব। যদি আমরা পি ক্রস কিউ করি এটা ঘুরে ঘুরে উপরে উঠবে, বোর্ডের উপরে উঠবে, অথবা কিউ ক্রস পি করলে কিউ থেকে পি এর দিকে ঘুরে ঘুরে বোর্ডের ভিতরে যাবে, তাই না? এই বোর্ডের সাথে বোর্ডের উপরেরটাও লম্ব, ভিতরেরটাও কি লম্ব। তার মানে যদি আমরা লম্ব ভেক্টর বের করতে চাই, তখন পি ক্রস কিউ করলে হবে, ওইটাও একটা লম্ব ভেক্টর, অথবা কিউ ক্রস পি করলে ওইটাও কি একটা লম্ব ভেক্টর, দুইজনের সাথে লম্ব ভেক্টর। তার মানে দুইটা ভেক্টরের যদি আমরা ক্রস গুণন করি, তাহলে এই যে ক্রস গুণনটা হবে পি ক্রস কিউ, এদের সাথে লম্ব, অথবা কিউ ক্রস পি কি এদের সাথে লম্ব, এটা হচ্ছে কিউ ক্রস পি, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুটি ভেক্টর রাশির ক্রস গুণন করলে গুণফলটা উভয়ের সাথে লম্ব হয়, তাই না? রাশির এই যে লম্বটা নিয়ে আলোচনা করতেছি। দুটি ভেক্টর রাশির ক্রস গুণন করলে গুণফল উভয়ের সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল। অর্থাৎ লম্ব ভেক্টর পাই আমরা, তাই না? এখন দুইটা ভেক্টর যে ক্রস গুণন করবা, তুমি পি ক্রস কিউ করলেও চলবে, কিউ ক্রস পি করলেও চলবে, কারণ দুইটাই লম্ব, অর্থাৎ লম্ব ভেক্টর পাওয়া যাবে। এখন দেখো, তোমাকে আমি বললাম যে লম্ব একক ভেক্টর বের করো। এখন তুমি যদি দুইটা কাছে একসাথে করো, অর্থাৎ পি ক্রস কিউ করো অথবা কিউ ক্রস পি করো, এটা লম্ব ভেক্টর, ক্রস গুণন করলে এটা পাবা লম্ব ভেক্টর। আবার ওই লম্ব ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করো, তাহলে ওই ভাগফলটা কী হবে? একটা একক ভেক্টর। অর্থাৎ ক্রস গুণন করে তার মান দিয়ে ভাগ করলে লম্ব ভেক্টরও পাচ্ছি, আবার একক ভেক্টরও পাচ্ছি, অর্থাৎ লম্ব একক ভেক্টর পাচ্ছি। অর্থাৎ দুটি ভেক্টরকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুটি ভেক্টরকে ভেক্টর এর ক্রস গুণফলকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একই সাথে লম্ব ভেক্টর পাবো এবং একক ভেক্টর পাবো। লম্ব একক ভেক্টর পাওয়া যাবে, বোঝা গেছে? এখন তোমাকে যদি বলি যে এ ও বি, এখানে এ ভেক্টর ও বি ভেক্টরের লম্ব একক ভেক্টর কত বলো? এ ভেক্টর ও বি ভেক্টর এর লম্ব একক ভেক্টর, দুইটা লম্ব একক ভেক্টর কত হবে? আমরা হচ্ছে এই যে এ ক্রস বি করবো, তাহলে আমরা লম্ব ভেক্টর পাবো, এবং এ ক্রস বি এর কি মান দিয়ে ভাগ করব, এটা মডুলাস দিয়ে ভাগ করব। আচ্ছা, এখানে যদি বি ক্রস এ করি তাইলেও চলবে, এ ক্রস বি করলেও চলবে, বি ক্রস এ করলেও চলবে, এবং এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ। এই জন্য যদি আমরা সামনে প্লাস মাইনাস দিয়ে দিই, তাহলে এটা একই সাথে এ ক্রস বি বোঝায়, মানে প্লাস যখন থাকে তখন এ ক্রস বি মিন করে, আর যখন মাইনাস থাকে তখন কি বি ক্রস এ মিন করে, অর্থাৎ প্লাস মাইনাস দিব। এবং এটাকে রিপ্রেজেন্ট করবো আমরা, একটা, যেহেতু এটা একক ভেক্টর, এটা লম্ব একক ভেক্টর, লম্ব আবার কি একক ভেক্টর, তাই এখানে একটা একক ভেক্টর ইউজ করে দিব। এখানে তুমি যে কোনো একটা স্মল লেটার এবং ক্যাপ চিহ্ন দিবা।
কারণ একক ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় স্মল লেটার এবং ক্যাপ চিহ্ন দ্বারা, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে লম্ব একক ভেক্টরের ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে লম্ব একক ভেক্টরের ফর্মুলা। আচ্ছা, তাহলে আমরা ভেক্টরের ক্রস গুণফলের একটা তাৎপর্য দেখলাম। সেকেন্ড তাৎপর্য দাও। 2 নাম্বার লিখো, দুটি সমান্তরাল ভেক্টর নির্ণয়। দুটি সমান্তরাল ভেক্টর নির্ণয়। দেখো, দুইটা ভেক্টর যদি সমান্তরাল থাকে এটা আমরা বের করব ক্রস গুণনের সাহায্যে। আচ্ছা দেখো, মনে করো একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এইটা সমান্তরালে এদিকে আরও একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর যদি সমান্তরাল থাকে তাহলে এদের অভ্যন্তরীণ কোণ থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা এরকম বলতে পারি না যে আমরা জানি এ ক্রস বি এর সূত্র জানি ইটা এ বি সাইন থিটা। যখন কোণ থাকে তখন হচ্ছে এই যে এই সূত্র ইউজ করি, ইটা এ বি সাইন থিটা। আর যখন ত্রিমাত্রিক ভেক্টর দেওয়া থাকে তখন আমরা নির্ণায়কের মতো করি, তাই না? নির্ণায়কের মতো সাজায় নিই। তো যেহেতু এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সমান্তরাল হলে, যেহেতু সমান্তরাল ভেক্টর, যেহেতু দুইটা ভেক্টর সমান্তরাল, তাহলে আমরা এই যে এ ক্রস বি এখানে কি লিখব? ইটা এ মডুলাস বি মডুলাস সাইন থিটা। সাইন কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কিন্তু 0। তার মানে আমরা এরকম বলতে পারি না যে দুইটা ভেক্টর এদের যদি ক্রস গুণন 0 হয়, খেয়াল করো, দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টরদের পরস্পর কী হবে? সমান্তরাল হবে। এটা কিন্তু আমরা নোট আকারে মনে রাখতে পারি। যদি দুইটা ভেক্টর ডট গুণন 0 হয়, আমরা ডট গুণের পড়ছিলাম, দুইটা লম্ব হয়। আর যদি ক্রস গুণন 0 হয় তাহলে সমান্তরাল হয়। তাহলে অর্থাৎ দুটি ভেক্টরের ক্রস গুণন 0 হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, তাহলে আমরা ক্রস গুণনের সাহায্যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা এটা নির্ণয় করতে পারবো। থার্ড ওয়ান হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। আমরা ক্রস গুণনের সাহায্যে একটা ত্রিভুজ, একটা সামান্তরিক, এদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে লিখাও ক্ষেত্রফল নির্ণয়। 3 নম্বর ভৌত তাৎপর্য হচ্ছে আমরা দুইটা ভেক্টর এরা কতটুকু ক্ষেত্রফল দখল করে রাখে এই ক্ষেত্রফলটা নির্ণয় করব। এই যে ক্ষেত্রফল নির্ণয়, দেখো আমরা অনেক কিছুর ক্ষেত্রফল বের করতে পারি। তো প্রথমে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতেছি। সামান্তরিকের দুই বাহু, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি ভেক্টর মিন করে তখন ক্ষেত্রফল নির্ণয় করব। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ভেক্টর নির্দেশ করলে তখন সামান্তরিকের ক্ষেত্রফল কি হয় এটা আমরা দেখব। আচ্ছা, মনে করো এখানে একটা সামান্তরিক আছে। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টর নির্দেশ করতেছে। ধরলাম এই সামান্তরিকের এই বাহুটা একটা ভেক্টর নির্দেশ করতেছে এ ভেক্টর, এই বাহুটা একটা ভেক্টর নির্দেশ করতেছে বি ভেক্টর। সামান্তরিকের সন্নিহিত বাহুদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা।
সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, এই সামান্তরিকের এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি বা এখানে এ ক্রস বি, বলো এ ক্রস বি এর সূত্র কি? ইটা এ বি সাইন থিটা, তাই না? এ ক্রস বি ইকুয়াল হচ্ছে ইটা এ মডুলাস বি মডুলাস সাইন থিটা। আচ্ছা, এখন দেখো আমরা উপাংশ সূত্রে পড়ছিলাম, ভেক্টরের উপাংশ সূত্র। উপাংশ সূত্রে পড়ছিলাম যে কোনো একটা ভেক্টর আর যেদিকে থাকুক তার সাথে যেদিকে থিটা হবে ওইদিকে আর কস থিটা, আর যেদিকে থিটা থাকে না ওইদিকে আর সাইন থিটা উপাংশ কাজ করে। এটা আমরা পড়ছি উপাংশ সূত্রে। তাহলে এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, খেয়াল করো এটা বি ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে এইচ, এই সামান্তরিকের যে উচ্চতা এটা হচ্ছে এইচ। তাহলে এই বরাবর বি এর উপাংশ কী হবে? বি কস থিটা। আর এই বরাবর বি এর উপাংশ কী হবে? বি সাইন থিটা, তাই না? এই বরাবর বি এর উপাংশ হচ্ছে বি সাইন থিটা। ভি সাইন থিটা। বা তুমি এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যেও কল্পনা করতে পারো। এখানে ছোট্ট একটা ত্রিভুজ আছে, এই যে এখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজের এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে থিটা। তাহলে বলো এখানে সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব এইচ অতিভুজকে বি, তাহলে এইচ সমান কি বলো তো? বি সাইন থিটা, বি সাইন থিটা, তাই না? তাহলে এই যে বি সাইন থিটা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইচ। এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এইচ। তাহলে যে ইটা ইন্টু এ ইন্টু এইচ, তাই না? তাহলে দেখো সামান্তরিকের যদি ভূমি, সামান্তরিকের ভূমি আর উচ্চতা এর গুণফল কি মিন করে? ক্ষেত্রফল। তাহলে এই যে সামান্তরিকের ভূমি, এই যে উচ্চতা, এটা কি মিন করতেছে বলো তো? সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল মিন করতেছে, সামান্তরিকের ক্ষেত্রফল মিন করতেছে। তাহলে আমরা পাচ্ছি এ ক্রস বি, এটা কি সামান্তরিকের ক্ষেত্রফল মিন করে, অর্থাৎ এই যে এ ক্রস বি এটা সামান্তরিকের ক্ষেত্রফল মিন করতেছে। তাহলে এখানে ফর্মুলা এভাবে মুখস্থ রাখবা যে যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে এদের ক্ষেত্রফল হবে এদের বাহু দুইটা যে ভেক্টর নির্দেশ করতেছে এদের ক্রস গুণফলের সমান। এবং এই যে ক্রস গুণফলের বেলায় যে এই যে ইটা ক্যাপাস, এটা একক ভেক্টর, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি। সামান্তরিকের ক্ষেত্রফল ভেক্টর রাশি, যেহেতু ক্রস গুণনের রেজাল্ট অলওয়েজ ভেক্টর থাকে, তার মানে এই ক্ষেত্রফলটাও কি একটা ভেক্টর রাশি। তবে তল যেটা তল কিন্তু স্কেলার রাশি, তল এটার দিক নাই, কিন্তু ক্ষেত্রফলের দিক আছে। দিক কোন দিকে? লম্ব বরাবর উপরের দিকে। অর্থাৎ এই যে এই তলটা যদি সামান্তরিক হয় এটার ক্ষেত্রফলের দিক হচ্ছে লম্ব বরাবর উপরের দিকে। এটা ক্যাপ দ্বারা উপরের দিক বোঝায়, লম্ব বরাবর বোঝায়। ম্যাক্সওয়েলের স্ক্রু সূত্রের সাহায্যে আমরা বের করছি। ওকে, এখন সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তখন ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি। তাহলে সামান্তরিকের দুটি কর্ণ, সামান্তরিকের দুটি কর্ণ যদি ভেক্টর নির্দেশ করে, সামান্তরিকের দুইটা কর্ণ যদি ভেক্টর নির্দেশ করে তখন কি হয় দেখি। সামান্তরিকের দুইটা কর্ণ যদি ভেক্টর নির্দেশ করে তখন এর ক্ষেত্রফল কি হয় আমরা একটু দেখি। দেখো, মনে করো এটা সামান্তরিক, এই সামান্তরিকের এই যে একটা কর্ণ আছে, এই কর্ণটা একটা ভেক্টর নির্দেশ করতেছে, এটা এ ভেক্টর। আর এই বরাবর আর একটা কর্ণ আছে, এটা ভেক্টর নির্দেশ করতেছে, এটা হচ্ছে বি ভেক্টর। তখন সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তো তখন হচ্ছে হাফ ইন্টু
এ ক্রস বি এইটা হচ্ছে ক্ষেত্রফল মিন করে, এইটা হচ্ছে ক্ষেত্রফল মিন করে। এই প্রমাণটা এইটার মতো একই রকম ক্রস গুণন দিয়ে, যেহেতু একই রকম প্রমাণ আর প্রমাণ পরীক্ষায় আসে না, আমরা একটা দেখলাম, বাকিটা তোমরা মন চাইলে বই থেকে দেখতে পারো, অথবা না মন চাইলে মানে না দেখলেও চলবে, জাস্ট ফর্মুলা মুখস্থ রাখো। আচ্ছা, তাহলে সামান্তরিকের দুইটা কর্ণ ভেক্টর নির্দেশ করলে এবার হবে হাফ এ ক্রস বি সমান ক্ষেত্রফল। আর যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই আমরা, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি ভেক্টর নির্দেশ করে, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি ভেক্টর নির্দেশ করে, তখন ক্ষেত্রফল কি হয় খেয়াল করো। মনে করো এখানে ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু ভেক্টর নির্দেশ করতেছে। এইটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তখন এর ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি, হাফ এ ক্রস বি। এই হাফ এ ক্রস বিটা হচ্ছে এর ক্ষেত্রফল। এই তোমরা মডুলাস ইউজ করতে পারো যদি ক্ষেত্রফলের মান চাই, মানে কত একক বর্গ একক, 10 বর্গ একক, 20 বর্গ একক, এরকম মান চাইলে তোমরা মডুলাস দিয়ে মান বের করে দিবা। আর যদি মান না চাই ভেক্টর ফরম্যাটেও রাখতে পারো। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল রিলেটেড তিনটা ফর্মুলা দেখলাম, এই তিনটা মুখস্থ রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা থার্ড যে আমরা তাৎপর্য দেখলাম সেটা কি, ক্ষেত্রফল নির্ণয়। 4 নাম্বার লিখো। 4 নাম্বার ভৌত তাৎপর্য হচ্ছে ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয়। আমরা হচ্ছে ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করব। যদি একটা ঘন সামুদ্রিক থাকে তাহলে এটার আয়তন, ঘন সামুদ্রিক বলতে বোঝায় আসলে ঘনকের মতো, ত্রিমাত্রিক সামুদ্রিক। ত্রিমাত্রিক একটা সামুদ্রিক, মনে করো এরকম একটা সামুদ্রিক আছে, তারপর হচ্ছে এইরকম আছে, বেশ এলোমেলো হয়ে যায়। আমরা ডিরেক্ট একটা ঘনক এঁকে নিই। হ্যাঁ, এটা হচ্ছে ঘন সামান্তরিক, একটু হেলে আছে আর কি। ঘনকটা একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকে, এটা একটু হেলে থাকবে। ইভেন এটা ঘনক থাকলে সমস্যা নেই, ঘনকের আয়তন বের করা যায়। তাহলে মনে করো এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে ধরলাম সি ভেক্টর। তিনটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কি একই বিন্দু থেকে যেগুলো স্টার্ট হয়, তিনটা সন্নিহিত বাহু যদি তিনটা ভেক্টর নির্দেশ করে, তখন এটার ক্ষেত্রফল হবে, আয়তন হবে, এটার আয়তন হবে যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে, অর্থাৎ এ ক্রস বি, এটার সাথে আমরা সি এর ডট গুণন করব। আমরা শুরুতে ক্রস গুণন করব, তারপর ডট গুণন, আগে ডট পরে ক্রস করা যাবে না, কারণ এ ক্রস বি এটা তো নিচের তলের কি মিন করে, ক্ষেত্রফল। এটার সাথে হাইট, উচ্চতা, হাইটের উপাংশ হচ্ছে কি সি, এটা মিন করে কি উচ্চতা। আর আমরা তো অলরেডি জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়, আয়তন। তাহলে দেখো তো, যদি আমরা ক্রস গুণন করি, এই ক্রস গুণনের রেজাল্ট এটুকু কি একটা ভেক্টর, এই রেজাল্টটুকু কি একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টর মাঝখানে যখন ডট গণন করব তখন রেজাল্টটা কি হয়ে যাবে, স্কেলার। অর্থাৎ আয়তন কিন্তু স্কেলার রাশি, ক্ষেত্রফল ভেক্টর হলেও আয়তন কিন্তু স্কেলার রাশি। তো আমরা যদি
এইটা করি বি ক্রস সি করি ডট এ, এটাও একই রেজাল্ট দিবে, মানে রেজাল্ট সমান হয়, কম বেশি হয় না। অথবা সি ক্রস এ করি ডট বি, এইটাও সমান হয়। এখানে মনে রাখবা এই ব্যাপারটাকে বলে ভেক্টর ত্রিগুণন, মানে এই যে দুইটা ভেক্টরের ডট গুণনের সাথে আমরা আরেকটা ভেক্টর গুণ করতেছি, এটাকে বলে ভেক্টর ত্রিগুণন। এইভাবে আমরা আয়তন বের করব। ওকে, 5 নাম্বার তাৎপর্য লিখাও। এটাই লাস্ট ওয়ান, আর তাৎপর্য নাই। 5 নাম্বার হচ্ছে 3টি সমতলীয় ভেক্টর নির্ণয়। 3টা সমতলীয় ভেক্টর নির্ণয়। 3টা ভেক্টর সমতলীয় কিনা এই ব্যাপারটা আমরা নির্ণয় করব। 3টা ভেক্টর সমতলীয় কিনা এটা নির্ণয় করব আমরা। এখন দেখো এখানে র্যান্ডম মনে করো 3টা ভেক্টর আছে, এদিকে একটা, ওইদিকে একটা, তারপর হচ্ছে এইদিকে একটা। 3টা ভেক্টর র্যান্ডম আছে, এরা সমতলীয় কিনা, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, সি ভেক্টর। 3টা ভেক্টর সমতলীয় কিনা এই ব্যাপারটা দেখব। দেখো তো, মনে করো 3টা ভেক্টর যদি একই তলে থাকে, ধরো আমার হাতের 3টা পেন, এরা 3জন একই তলে আছে, এই 3টা পেন 3টা একই তলে আছে এরকম। এরা যদি একই তলে থাকে, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আয়তন সম্ভব না, মানে আয়তন শূন্য। এদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা কিন্তু নাই। 3জন একই তলে থাকলে এদের ক্ষেত্রফল কত হবে মানে বের করা যাবে, কিন্তু আয়তন কিন্তু শূন্য হবে। কিন্তু যদি 3জন 3 দিকে থাকে, তাহলে এদের দিয়ে কিন্তু একটা ঘন সামান্তরিক বানানো যাবে। 3জন 3 দিকে থাকলে এদের দ্বারা কি ঘন সামান্তরিক বানানো যাবে। তার মানে আমরা বলতেই পারি যে 3জন যদি একই সমতলে থাকে, তখন এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আয়তন কি হবে, শূন্য হবে। অর্থাৎ এ ভেক্টর, সি ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর একই সমতলে থাকলে, একই সমতলে থাকলে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আয়তন শূন্য হবে। আবদ্ধ ক্ষেত্রের আয়তন শূন্য হবে। এদের দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্রের আয়তন শূন্য হয়, যদি আয়তন শূন্য হয়, অর্থাৎ এই যে একটু আগে দেখলাম আয়তন কিভাবে বের করে, এ ক্রস বি ডট সি ইকুয়াল 0, অথবা বি ক্রস এ ডট সি, অথবা বি ক্রস সি ডট এ, যে কোনো একটা বের করলেই হবে। বি ক্রস সি ডট এ, এরা 3জন কি একই রেজাল্ট প্রোভাইড করে না, অথবা সি ক্রস এ ডট বি। এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আয়তন, এই 3টার যে কোনো একটা শূন্য হইলেই হবে, তাই না? 3টার যে কোনো একটা আমরা শূন্য প্রমাণ করে দিতে পারলেই হবে। ওকে, তাহলে এই 5টা ছিল আসলে তাৎপর্য, এইটুকুই। আমাদের ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন এর তাৎপর্য এই 5টা থেকে কিন্তু সিকিউ আসবে। তো আমরা দেখি এখান থেকে কী কী সিকিউ আসছে অলরেডি বিভিন্ন জায়গায়। কয়েকটা ম্যাথ সলভ করি। দেখো এখানে বলছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, 3টা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর ত্রয় মিলে একটি ত্রিমাত্রিক ক্ষেত্র গঠন করে। তো বলছে এ বি সি ভেক্টর 3টা একই সমতলে অবস্থান করবে কিনা। একই সমতলে অবস্থান করার শর্ত হচ্ছে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আয়তন কী হবে, শূন্য হবে। তার মানে এখানে আমরা আসলে আয়তন বের করব। আয়তন যদি শূন্য হয় তাহলে একই তলে অবস্থান করবে। তাহলে আমরা আয়তন বের করি। তাহলে দেখো এখানে যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে বাকিটার ডট গুণন করব। তাহলে আমরা প্রথমে এ ক্রস বি করতেছি, তারপর এটা রেজাল্টের সাথে সি এর ডট গুণন করব। তাহলে এ ক্রস বি, আমরা শিখছি যে ভেক্টরের ক্রস গুণনের বেলায় যদি মাঝখানে কোণ থাকে তখন এ বি সাইন থিটা, এ ক্রস বি ইকুয়াল ইটা এ বি সাইন থিটা। আর যদি কোণ না থাকে, যেমন এখানে কোণ নাই, তখন আমরা নির্ণায়কের মতো করব। তাহলে এই যে এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সাজায় নিলাম। এ ক্রস বি যেহেতু, তাহলে শুরুতে এ এর মানগুলো বসাবো 3, 2, 1, পরে বি এর মান 1, 2, 3। যখন আই ক্যাপ কমন নিব তখন 6 - 2 - j কমন নিলে
9 মাইনাস 1 কে কমন নিলে পাচ্ছি 6 মাইনাস 2, অর্থাৎ 4i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ক্রস গুণন করা শেষ। এবার দেখো যদি ডট গুণন করি, এখন এ ক্রস বি এটার সাথে সি এর ডট গুণন করব। এই যে এ ক্রস বি এটার সাথে আমরা সি এর ডট গুণন করব, এই যে সি। এখন এ ক্রস বি কোনটুকু? এই যে এইটুকু এ ক্রস বি, তাহলে এইটুকু আবার নতুন করে লিখতেছি 4i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটার সাথে সি এর ডট গুণন, সি কোথায় আছে? এই যে এখানে সি আছে, তাহলে এখানে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। খেয়াল করো যদি ডট গুণন করি, ডট গুণনের বেলায় কী করতে হয়? 4 ইন্টু 1, তাই না? আই ডট আই ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 1 কত হয়? 4 মাইনাস 8 ইন্টু 2 16, 4 ইন্টু 2 8, তাহলে রেজাল্ট হচ্ছে কত আসে বলো তো? 4 মাইনাস 16 মাইনাস 8, তাহলে রেজাল্ট হচ্ছে -4, তাই না? 12 মাইনাস 16 -4। তাহলে আমরা বলবো যে যেহেতু আয়তন নট ইকুয়াল 0, এখানে আয়তন শূন্য আসে নাই, আয়তন নট ইকুয়াল 0, তাই সমতলীয় নয়। কারণ সমতলীয় থাকার শর্ত হচ্ছে আয়তন কী হবে? শূন্য হবে। যদি এইরকম প্রশ্ন আসতো যে এখান থেকে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রে আয়তন কত বের করো, আয়তনের রেজাল্ট হইতো 4 একক, 4 মিটার কিউব, তাই না? কারণ আয়তন তো নেগেটিভ হয় না, লাস্ট লাইনে মডুলাস দিয়ে এটাকে পজিটিভ বানাই দিতে হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। দেখো একেবারে ঝাপসা হয়ে আছে। আচ্ছা, আমাদের স্লাইডে টোটাল আরও 3টা ম্যাথ আছে। এই 3টা ম্যাথ আমরা স্লাইডে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা এটা একটু প্র্যাকটিস করো আর কি। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক তাহলে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।